হ্যালো এভরিওয়ান, আজকের মুভিটিতে একটি মেয়ের সুসাইড করার জন্য চোখ বন্ধ করে একটি গর্তে লাফিয়ে পড়ে। চোখ খুলতেই সে দেখতে পায় সে একটি প্রাচীন রাজ্যে এসে পড়েছে এবং সে রাজ্যে থাকতে থাকতে সেখানকার রাজা এবং মেয়েটি একে অপরকে ভালোবাসতে শুরু করে। মেয়েটি বর্তমানে ফিরে আসতে পারবে কিনা এবং তাদের ভালোবাসায় কি হবে সবকিছু জানতে ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে দেখা যায় দানভি নামের এক মেয়েকে, যে বৃষ্টিতে ভিজে তার স্কুলের দিকে এগিয়ে চলছে। স্কুলে পৌঁছানোর পর সে ভাবে যে ক্লাস যেন যত দ্রুত সম্ভব শেষ হয়ে যায়, কারণ পড়াশোনায় তার একটুও মন বসে না। সে ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে। তখন ক্লাসে থাকা শিক্ষক তাকে একটি প্রশ্নের সমাধানের জন্য ডাকেন, কিন্তু সে সেটা করতে পারে না। তাই শিক্ষক তাকে বকাবকি করে এবং কুংফু স্টাইলে একটা মার দেয়। সে ক্লাস শেষ করে বাড়ি ফিরে যায় এবং মোবাইলে তার প্রিয় কমেডি শো দেখতে শুরু করে। সেখানেও তার মা তাকে বকাঝকা করেন এবং বলেন যে 2 দিনের মধ্যেই তার পরীক্ষা, কিন্তু সে পরীক্ষার ব্যাপারে একটু চিন্তিত নন। তার মায়ের কথা এড়িয়ে সে তার এক বন্ধু ইয়াংফাংয়ের সঙ্গে ক্লাবে চলে যায়। সেখানে তারা দুজনে প্রচুর মজা করে এবং ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। পরের দিন দেখা যায় দানভি পুরোপুরি তৈরি হয়ে তার স্কুল ব্যাগ নিয়ে পরীক্ষায় অংশ দিতে স্কুলের জন্য বেরিয়ে পড়ছে। তার মা তার ব্যাগে কিছু খাবার রাখেন এবং অল দা বেস্ট বলে বিদায় জানান। বাসে যাওয়ার সময় দানভি খুবই আতঙ্কি ছিল, কারণ পরীক্ষার জন্য তার অনেক চিন্তা হচ্ছিল। এই কারণে সে তার ছাতা ভুলেই বাসে ফেলে নেমে যায়। সে স্কুলে পৌঁছে দেখে যে স্কুলের সব ছাত্রছাত্রীর অভিভাবকেরা স্কুলের বাহিরে দাঁড়িয়ে ঢোল সানাই বাজিয়ে তাদেরকে শুভকামনা জানাচ্ছে। এটা দেখে দানভি আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে পরীক্ষাই দেবে না। তাই সে স্কুল থেকে পালিয়ে খেলার মাঠের দিকে চলে যায়। বৃষ্টির কারণে পুরো মাঠ পানিতে ভর্তি ছিল। হঠাৎ দানভি সেই মাঠের একটি গর্তে দেখতে পায় যেটা সম্পূর্ণভাবে পানিতে ভর্তি ছিল। দানভি সেই গর্তের পাশে দাঁড়িয়ে এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করে যেন কোনোভাবে এই বিরক্তিকর জীবন থেকে সে মুক্তি পায়। তারপর আমাদের 1500 খ্রিস্টাব্দের দিকে একটি সিন দেখানো হয়, যেখানে দেখা হয়েছিল জোসম কিংডমের প্রাসাদে এক রিহার্সাল চলছে, যাতে সেখানে বৃষ্টি হয় এবং পাশে একটি বিশাল ঘোড়া রাখা হয়েছে যেটাতে বৃষ্টি পড়ার জন্য সকলে অপেক্ষা করছেন। এখানে দেখা যায় জোসম কিংডমের রাজাকেও, যিনি অন্যদের সঙ্গে সেই রিচুয়াল পালন করছে যাতে রাজ্যে বৃষ্টি হয়। আবার দেখা যায় দানভিকে, যে এখনো সেই গর্তের পাশে দাঁড়িয়েই আছে। কিছুক্ষণ পর সেই বিরক্তিকর পরীক্ষা থেকে বাঁচার উদ্দেশ্যে সেই গর্তে লাফিয়ে পড়ে এবং হঠাৎ করেই সে ঘোড়ার ভিতরে পৌঁছে যায়, যেটা দেখে সেখানকার উপস্থিত সবাই চমকে যায় এবং দানভি বুঝতে পারে না যে সে কিভাবে এখানে এলো এবং এটা কোন জায়গা। দানভি ভাবে হয়তো এখানে কোনো সিনেমার শুটিং চলছে এবং সে সবার কাছে জানতে চায় এখানে কি হচ্ছে। সেখানে থাকা লোকজন তাকে প্রশ্ন করতে থাকে, তুমি কি, কোথা থেকে এসেছো? দানভি জানায় যে সে একজন ছাত্রী, পরীক্ষার ভয়ে পালিয়ে এসেছে। কিন্তু রাজা এবং তার সহযোগীরা ভাবে দানভি হয়তো কোনো ছদ্মবেশী শত্রু যে তাদের ক্ষতি করতে এসেছে, তাই সবাই তার উপর তলোয়ার তাক করে। এতে দানভি অনেক ভয় পায়। তখন সেখানকার উপস্থিত একজন পুরোহিত এবং রিচুয়াল পরিচালনা করছিল, সে বলে এ মেয়ে একজন দেবদূত যাকে উপরওয়ালা পাঠিয়েছেন যাতে সে বৃষ্টি আনতে আমাদের সাহায্য করে। আর দানভি ভয়ে হ্যাঁ বলে দেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। এবার সবাই বিশ্বাস করতে শুরু করে যে দানভি সত্যিই দেবদূত। সবাই তার সামনে মাথা নিচু করে এবং প্রণাম করতে শুরু করে, এমনকি রাজা নিজেও তাকে প্রণাম করে। এই সুযোগে দানভি পালিয়ে যায় এবং একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে সে নিরাপদ বোধ করে না। তাই সে সেখানে থাকা কিছু পণ্ডিতের পোশাক পরে পণ্ডিতদের একটি দলের মধ্যে মিশে যায়। সব পণ্ডিতেরা রাজপ্রাসাদে যান। সেখানে রাজা তাদের সকলকে বলেন বৃষ্টির জন্য আমাদের এক বিজ্ঞান ও গণিতের সাহায্য নিতে হবে। আমাদের বুঝতে হবে কেন বৃষ্টি হচ্ছে না, হয়তো আমরা সময়কে বুঝতে পারছি না। এ কথা শুনে দানভি আবার নিজের আসল পরিচয় প্রকাশ করে এবং জানায়, আমি গণিতে খুব ভালো, আমি আপনাদের সাহায্য করতে পারি। রাজা তার পরীক্ষা নেন এবং একটি সমস্যা সমাধানের জন্য দেন। দানভি সহজেই তার সমাধান করে ফেলে। রাজা খুব অবাক হন, কারণ রাজ্যের নামি দামি পণ্ডিতরাও এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। এখানে দেখা যায় যে যে প্রশ্ন দানভি সমাধান করেছে সেটা তার স্কুলের ছোট ক্লাসের ছাত্রদের সহজ মনে হবে। দানভির এমন বুদ্ধি দেখে রাজা তাকে রাজ্যের শিক্ষক ঘোষণা করেন, এমনকি বলেন তুমি আমাকে পড়াবে। রাজা তাকে প্রতিশ্রুতি দেন যদি সে রাজ্যের বৃষ্টি আনার কাজে সফলভাবে সম্পূর্ণ করে তবে সে দানভিকে তার সময়ে ফিরিয়ে পাঠাবে। দানভিকে রাজপ্রাসাদের কাছে একটি বাড়ি দেওয়া হয় এবং তার নিরাপত্তার জন্য একজন দেহরক্ষী নিযুক্ত করা হয়। সেই দেহরক্ষীর নাম হলো পার। তারপর তাকে শিক্ষকের মতো সাজানো হয় যেন সে রাজাকে শিক্ষা দিতে পারে। এবার দিন আসে যখন দানভি রাজাকে পড়ানো শুরু করে। প্রথম দিন সে তাকে নামতার ঘর শেখায় এবং নিজেকে গর্বিত অনুভব করে, কারণ রাজা এতটাই অজ্ঞ ছিল যে দুইয়ের ঘরের নামতাই জানে না। ধীরে ধীরে অন্য শিক্ষকরা দানভির কাছে শেখা শুরু করে। দানভি তাদের মানবদের অঙ্গ প্রত্যঙ্গ এবং বিজ্ঞানের কিছু বিষয় শেখায়। সবাই তার প্রশংসা করতে থাকে। একদিন রাজাকে পড়াতে গিয়ে দেখে রানী এসে পড়েছে। রানীকে দেখে
দানভি চমকে যায়, কারণ তার মুখ হুবহুব তার বন্ধু ইয়াংফাং এর মতো। দানভি চমকে যায়, এটা কিভাবে সম্ভব। এদিকে আবার দানভি রাজাকে পছন্দ করতে শুরু করে। সে তাকে ভালোবাসা সম্পর্কে বোঝায়, যখন কাউকে সত্যিকারের ভালোবাসবে এবং সেটা হাত দিয়ে অনুভব করা যাবে। দানভীর কথা শুনে রাজা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি নিতে শুরু করে। দানভী রাজার সঙ্গে নিজেকে অনেক নিরাপদ মনে করে। তারপর আমরা দেখি দানভী ও রাজা একসাথে বিভিন্ন সমস্যার সমাধান করছে। এই সময় রাজা দানভীকে কিছু কমলা লেবু দেয়, যা দানভী এক নিমিষেই খেয়ে ফেলে। এটা দেখে রাজা অবাক হয় এবং দানভীকে বকা দেয়, কারণ তাদের রাজ্যে কমলা লেবু ছিল খুবই দামি। দানভী এত দামি ফল না জেনে খেয়ে ফেলেছে বলে রাজার মন অনেক খারাপ হয়ে যায়। তখন রাজা দানভীকে ফুটবল মাঠে নিয়ে যায় এবং তাকে দিয়ে বল আনাতে বারবার পা দিয়ে বল ছুড়ে দেয়। এতে দানভী অনেক কষ্ট পায় এবং রাগও হয়। সে রাজার উপর চিৎকার করে বলে, শুধু একটা কমলা লেবুর জন্য আপনি আমার সঙ্গে এত কঠোর ব্যবহার করছেন। রাজা কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকে। কিছুক্ষণ পর তারা দুজনেই ক্লান্ত হয়ে মাঠে শুয়ে পড়ে। এই সময় রাজার হাত দানভীর বুকের উপর পড়ে যায়, যেটা দানভীকে অস্বস্তি করে তোলে। তখন দানভী নিজের বুক থেকে এক টুকরা কমলা লেবু বের করে দেয়, যেটা সে লুকিয়ে রেখেছিল, এবং সেটা রাজাকে দিয়ে দেয়। সেই রাতে রাজা দানভীকে রাজ্যের বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা এবং পরিকল্পনা করে। রাজা তখন কাপড় পরছিল। তখন সে খুব নার্ভাস ফিল করছিল, কারণ তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। তখন আরো মনে হচ্ছিল সে দানভীকে ভালোবেসে ফেলেছে। এই নার্ভাসের কারণে সে বাহিরে না গিয়ে ভিতরেই রয়ে যায়। এদিকে দানভী বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে আমরা রানীর বাবাকে দেখি, যিনি ছিলেন রাজ্যের প্রধানমন্ত্রী। তিনি রানীকে জানান যে যেই খাবার খাবে তাতে ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছে, যাতে রানী রাজার সঙ্গে কাছাকাছি আসতে পারে, কারণ রাজা ও রানীর বিবাহিত সম্পর্ক ভালো ছিল না এবং রাজা দানভীর আগমনের পর থেকেই রানীর দিকে আর তাকাই না। প্রধানমন্ত্রীর এই প্ল্যান যাতে রাজার মন রানীর দিকে ফিরে যায়। এদিকে ওষুধ মেশানো খাবার রাজাকে দেওয়া হয়, কিন্তু রাজা তা নিজে না খেয়ে দানভীকে দেয় এবং বলে, গত রাতে না আসার জন্য আমি দুঃখিত। তারপর রানী রাজার কাছে আসেন এই ভেবে যে রাজা বেহুশ হয়ে পড়েছে, কিন্তু রাজা বেহুশ নয়, বরং জেগেই ছিল। রাজার সামনে এসে রানী তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু রাজা তা প্রত্যাখ্যান করে। এই সময় দানভী সেই নেশা মেশানো খাবার খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। রানীও বুঝে যায় সে খাবার দানভী খেয়েছে, তাই চুপচাপ চলে যায়। বেহুশ অবস্থায় দানভী কিছু অদ্ভুত আচরণ করতে থাকে। সে তার মনের সব কথা রাজাকে জানিয়ে দেয়। দানভী তাকে খুব ভালোবাসে এবং তাকে জড়িয়ে ধরে। তারপর তারা এক বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দানভী ঘুম ভাঙলে সে দেখে রাজা তার পাশেই ঘুমিয়ে আছে। তখন রাজা তাকে তার বাড়ি পৌঁছে দিতে চায়। পথে রাজা দানভীকে বলে, তুমি এখানেই থেকে যাও, আমি তোমাকে সবকিছু দেব, আমি চাই তুমি আমার সঙ্গে থাকো। কিন্তু দানভী জানায়, আমি তো এখানে অল্প কিছুদিনের জন্য এসেছি, আমাকে আমার বাড়ি ফিরতে হবে। এ কথাগুলো প্রধানমন্ত্রীর এক গুপ্তচর শুনে ফেলে। সে ফিরে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে সব জানায় যে রাজা ও দানভী একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন, এমন একজন অসাধারণ মেয়ে রাজার এত কাছে আসতে পারে না, তাকে শাস্তি দিতে হবে। পরের দিন সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু সৈন্য দানভীকে গ্রেপ্তার করে এবং তাকে রাজার সামনে নিয়ে আসে। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সে রাজাকে জানায়, দানভী আমাদের রাজ্যের একটি যন্ত্র চুরি করেছে, যেটি আমরা বৃষ্টিপাত মাপার জন্য ব্যবহার করতাম। যন্ত্রটি দেখতে একটি গাবলার মতো। আসলে প্রধানমন্ত্রী কেবল একটা অজুহাত খুঁজছিল যাতে দানভীকে রাজার থেকে আলাদা করা যায়। প্রধানমন্ত্রী বলেন, এই মেয়েটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, তাকে রাজ্য থেকে বের করে দিতে হবে এবং রাজাকেও তার থেকে দূরে থাকতে হবে। তখন রাজা সবার সামনে বলেন, দানভী খুব বুদ্ধিমান মেয়ে, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি এই জ্ঞান আমার রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য কাজে লাগাতে চাই। রাজার এই কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, তাহলে প্রমাণ করতে হবে, যদি দানভী সত্যি এত বুদ্ধিমান হয় তাহলে তাকে একটি ওয়াটার ক্লক তৈরি করতে হবে, কারণ আমাদের জানা নেই কিভাবে সময় দেখা যায়। এই কথা শুনে চারপাশে সবাই খুব সিরিয়াস হয়ে যায়। রাজা এই সত্যে মেনে নেন এবং বলেন, যতদিন না দানভী এই জলঘড়ি বানাতে পারবে সে রাজপ্রাসাদে ফিরতে পারবে না। এদিকে দানভী খুব কষ্টে পড়ে যায়। সে প্রহরী পার্কের কাছে গিয়ে সাহায্য চায়। সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে যাতে আমি একটি জলঘড়ি বানাতে পারি এবং সবাইকে খুশি করতে পারি? প্রথমে পার্ক বলে, আমি তো রাজার আদেশ মানি, তাই আমি তোমার সাহায্য করতে পারবো না। কিন্তু শেষমেশ দানভী তাকে কনভিন্স করেই ফেলে। তারপর তারা দুজন মিলে কঠোর পরিশ্রম শুরু করে। বহুদিনের চেষ্টায় একসাথে সেই ওয়াটার ঘড়ি বানাতে সক্ষম হয় এবং অবশেষে সেই রাজ্যে আবার বৃষ্টি শুরু হয়। রাজা বৃষ্টিতে ভিজতে ভিজতে দানভীর কাছে ছুটে আসে, কারণ সে বহুদিন ধরে দানভীকে দেখেনি এবং তারা একবার বলেছিল যে যেদিন বৃষ্টি হবে সেই দিন দানভী তার জগতে ফিরে যাবে। রাজা এসে দানভীকে জড়িয়ে ধরে এবং তাকে প্রপোজ করে। দানভী আবেগে ভেসে যায় এবং জানায়, আমি জলঘড়ি বানিয়ে ফেলেছি। সে কাঁদতে কাঁদতে বলে যে সে এখন তার জগতে ফিরে যেতে চায়। তারপর সে জল ভর্তি গর্তের দিকে এগিয়ে যায়। সে গর্ত দিয়ে সে
অতীতে চলে গিয়েছিল, কিন্তু রাজা তার হাত ধরে তাকে থামিয়ে দেয় এবং শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই প্রধানমন্ত্রীর এক গুপ্তচর আসে এবং রাজাকে সতর্ক করে যে প্রধানমন্ত্রীর লোকেরা দানবীকে খুন করার পরিকল্পনা করছে। এই কারণে দানবীকে বাঁচানোর জন্য রাজা তাকে পার্কের সঙ্গে একটি নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন। কিন্তু এদিকে বডিগার্ড পার্কও ছিল প্রধানমন্ত্রীর লোক। সে চাইলে যে কোনো সময় দানবীকে খুন করতে পারে, তবু পার্ক এটা করে না। সে বরং দানবীকে রক্ষা করে। প্রধানমন্ত্রীর সৈন্যরা সেখানে পৌঁছালে পার্ক দানবীকে ঘোড়ায় তুলে পালিয়ে নিয়ে যায় এবং একাই অনেক সৈন্যের সঙ্গে লড়াই করে। এদিকে রানী সবকিছু জানতে পারে এবং দানবীকে বাঁচাতে জঙ্গলের দিকে ছুটে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে রাজা এখন দানবীকে ভালোবাসে। তাই পার্কের সামনে এসে জানতে চায়, তুমি কেন আমাকে রাজা ও দানবীর বিষয়ে সবকিছু জানাওনি? পার্ক কোনো কিছুর উত্তর না দিয়ে তাকে নিয়ে চুপচাপ চলে যায়। দানবী ও রাজা অবশেষে জঙ্গলে অনেক দূরে একটি জায়গায় এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। সেখানে দানবী রাজাকে এক বড় সত্য বলে ফেলে, আমি কোনো গণিতবিদ নই, বরং আমি তো অঙ্ক দেখলেই ভয় পাই। আমি পরীক্ষা না দেওয়ার জন্যই পালিয়েছিলাম। এ কথা শুনে রাজা হেসে ফেলে। সে বলে, তুমি সত্যিই খুব ইনোসেন্ট ও সাদাসিধা একটি মেয়ে। দানবীর এই সত্য কথা বলার জন্য রাজার মন আরো নরম হয়ে যায়। তারপর দানবী রাজাকে আই লাভ ইউ বলে দেয় এবং রাজাও তখন জানায় যে সেও তাকে অনেক ভালোবাসে। তারা একে অপরকে চুমো খায়। এই মুহূর্তে তাদের ভালোবাসা সত্যি হয়ে যায়। পরের দিন সকালে রাজা দানবীকে নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং রাজা সবার সামনে ঘোষণা করে দানবী অটারকলোক বানিয়েছে, তাই তার সব শাস্তি বাতিল করা হলো। কিন্তু রাজ্যের অনেক লোকজন তখন দানবীকে মেনে নিতে পারেনি। তাদের রাগ ছিল যে একজন সাধারণ মেয়ে রাজার এত কাছাকাছি কেন আসবে। এই সময় দানবী রানীর কাছ থেকে আরো ভালো সম্পর্ক গড়ে তুলে নেয়। সে নিজের কাছে থাকা কিছু খাবার রানীকে খেতে দেয় এবং রানী বুঝে যায় দানবী একজন খুব সহজ ও ভালো মনের মেয়ে, সে কারো ক্ষতি করবে না। রানী তখন স্বেচ্ছায় রাজা থেকে সরে যায় এবং বলে, তুমি এখন দানবীর সাথেই থাকো, সে তোমায় অনেক ভালোবাসে। এ কথা শুনে প্রধানমন্ত্রী রানীকে বোঝাতে আসে, কিন্তু রানী তার একটা কথাও শোনে না, বরং রানী নিজেই দানবীকে সাজিয়ে দেয় যেন সে রাজার ঘরে গিয়ে একসাথে বিছানায় ঘুমাতে পারে। এইদিকে দানবীর তো কিছুই বোঝা হচ্ছিল না। সে ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু ঠিক তখনই রাজা আসে। সে দানবীকে বিছানায় শুয়ে দেয় এবং জড়িয়ে ধরে। এখন খুব স্পষ্ট ভাবে বলে, তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা শুধু ভালো বন্ধু হয়ে থাকবো। এ কথা শুনে দানবী নিশ্চিত হয়ে যায় এবং রাজার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজা দানবীকে একটি গোপন ঘরে নিয়ে যায়। সেখানে সে একটি নতুন ভাষা তৈরি করছিল রাজ্যের জন্য। সে দানবীকে বলে, আমি চাই আমাদের নিজেদের একটা ভাষা হোক, এটা আমরা একসাথে বানাবো। দানবী রাজাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে নতুন একটি ভাষা তৈরি করে। এই সময় রাজা দানবীকে সেই গোপন ঘরে রেখে একা বাইরে চলে আসে। হঠাৎ এক গুপ্তচর এসে দানবীর উপর তলোয়ার দিয়ে আক্রমণ করে। দানবী আহত হয় এবং অজ্ঞান হয়ে পড়ে। গুপ্তচরটি ঘরটিতে আগুন ধরিয়ে দেয় যেন দানবী সেখানে পুড়ে মারা যায়। এদিকে রাজা বুঝতে পারে যে গোপন ঘরে আগুন লেগেছে এবং দানবী ভিতরে। সে দ্রুত ঘরে ঢুকে দানবীকে বাঁচিয়ে নিয়ে যায়। আমরা দেখি দানবী বেঁচে গেছে, কারণ তলোয়ার আসলে তার গায়ে লাগেনি। তার সঙ্গে একটি ব্যাগ ছিল যার ভিতরে ছিল গণিতের কিছু বই এবং কাগজ। এই ব্যাগের জন্যই সে বেঁচে যায়। পরের দিন রাজা সমস্ত ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয় যারা ছিল প্রধানমন্ত্রীর লোক। রাজ্যে এখন বৃষ্টি হয়েছে, অটারকলোক তৈরি হয়েছে এবং নতুন ভাষা বানানো হয়ে গেছে। দানবীর কাজ শেষ। এখন সে নিজ জগতে ফিরে যেতে চায়, কারণ সে তার মা এবং বন্ধুদের খুব মিস করছে। দানবী রাজাকে সবকিছু জানায় এবং রাজা তাকে আটকে রাখতে চায়, কিন্তু দানবী বলে, আমি এখানে থেকে যেতেই পারতাম, কিন্তু আমার মাকে দেখতে হবে। দানবী তার সব কাগজ অর্থাৎ সেখানে নতুন ভাষার স্ক্রিপ্ট ছিল যা রাজাকে দিয়ে দেয়। তারপর দানবী সেই জল ভর্তি গর্তের পাশে এসে যায়। তারপর দানবী সেই জল ভর্তি গর্তের কাছে যায় যেখান দিয়ে সে এই রাজ্যে এসেছিল। যাবার আগে সে রাজাকে চুমো খায়। তারপর সে গর্তে লাফ দিয়ে আবার নিজ জগতে ফিরে যায়। এখন দানবী ফিরে এসেছে বর্তমান সময়ে। ঠিক সেই সময় প্লেগ্রাউন্ডে বসে ঠিক করে একবার সে পরীক্ষা দেবে। সে একদম বদলে গেছে, কিন্তু পরীক্ষায় সে ফেল করে এবং স্কুল ছাড়তে বাধ্য হয়। এরপর সে একটা স্টোরে কাজ করতে শুরু করে। একদিন সে টিভিতে দেখে একজন মিউজিশিয়ান যার চেহারা পার্কের মতো। দানবী বুঝে যায় পার্ক এই জন্মে একজন গায়ক হয়ে ফিরে এসেছে। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। দানবীর রাস্তায় ছাতা ছাড়াই হাঁটছিল। তখন একজন ছেলে আসে যার হাতে ছাতা ছিল। ছেলেটা বলে, এই ছাতাটা তুমি বাসে রেখে পরীক্ষা দিতে যাচ্ছিলে। ছেলেটার মুখ দেখে দানবী থমকে যায়। সে দেখতে হুবহুব সেই রাজার মতো। ছেলেটি বলে, আমি অনেকদিন ধরে তোমাকে ফলো করছি, আমি তোমাকে
তোমাকে অনেক পছন্দ করি। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন এখানেই শেষ। যদি গল্পটা বুঝে মজা পেয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিও। তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে লিখো। আর হ্যাঁ, এখনো যদি আমাদের সিনেবাড়ি পরিবারের যোগ না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে নিয়মিত তোমরা পাবে নতুন নতুন মুভির মজার ব্যাখ্যা। তাহলে আজকের মতো বিদায় এখানেই। দেখা হবে পরের কোনো এক ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনেশন।